মার্কেট থেকে পাঞ্জাবি কিনে ফেরার সময় হঠাৎ একটা মেয়ের কণ্ঠ শুনে থমকে দাঁড়ালাম আমি। এই সেই মায়াবী কণ্ঠ নয়তো, যে কণ্ঠের মায়ায় 5 বছর আগে আমি নিজেকে বেঁধে ফেলেছিলাম। তারপর হঠাৎ এক অজানা ঝড়ে আবার হারিয়েও ফেলেছিলাম। তখন 2013 সাল ছিল। বছরের শেষের দিকে কোনো এক রাতে অজানা নম্বর থেকে ফোন আসে। ফোনটা ধরতেই অপর প্রান্ত থেকে এক মায়াবী কণ্ঠ আমার কানে ভেসে ওঠে। আপনার মোবাইল নম্বরে ভুল করে 500 টাকা চলে গেছে। যদি টাকাটা আমার এই নম্বরে রিচার্জ করে পাঠিয়ে দিতেন তাহলে উপকৃত হতাম। আমি তখন বলেছিলাম, দেখে জানাচ্ছি। এরপর ফোনের মেসেজ চেক করে দেখি আমার ফোনে আগে 10 টাকা ছিল, এখন 510 টাকা আছে। বুঝতে পারলাম সত্যি ভুল করে আমার নম্বরে 500 টাকা চলে এসেছে। তার মানে মেয়েটিকে আমার নিজের পকেট থেকে 500 টাকা দিতে হবে। কিন্তু আমার পকেটে তো এত টাকা নেই। মেয়েটির নম্বরে ফোন দিয়ে বললাম, আপনার 500 টাকা আমার আমানতে আছে। কিন্তু খুব লজ্জার সাথে জানাচ্ছি যে আমার হাতে এখন এত টাকা নেই, তাই আপনাকে টাকা রিচার্জ করতে পারছি না। হাতে টাকা হলে আপনার নম্বরে পাঠিয়ে দেব। আপনার যখন ইচ্ছে হয় তখন পাঠাবেন, আমার কোনো সমস্যা নেই। আপনার তো কোনো দোষ নেই, দোষ তো আমার আর দোকানদারের। দোকানদারকে বলেছিলাম শেষে 6 হবে, কিন্তু দোকানদার ভুলে শেষে 9 লিখে টাকাটা পাঠিয়ে দিয়েছে। হয়তো আমার কথা সঠিকভাবে বুঝতে পারেনি। আপনার মুখের ভাষা তো বেশ স্পষ্ট। আমার মনে হয় দোকানদারের কানে সমস্যা। এরপর কোনো কারণ ছাড়াই সেই মায়াবী কণ্ঠ শোনার জন্য মেয়েটিকে ফোন দিতাম। ফোনে কথা বলে 500 টাকা শেষ করার মতো কোনো মানুষ আমার জীবনে তখন ছিল না। তাই মেয়েটির সাথেই মাঝে মধ্যে কথা বলতাম। এভাবে প্রতিনিয়ত কথা বলতে বলতে একসময় সেই 500 টাকা শেষ করে আরও কত শত টাকা যে ফুরিয়েছি তার হিসাব এখন অজানা। তখন আমরা দুজনেই বুঝে গিয়েছিলাম যে আমরা একজন আরেকজনকে সামনাসামনি না দেখলেও কণ্ঠের প্রেমে পড়ে গিয়েছি। মেয়েটির নাম ছিল তুলি। একবার বয়স জিজ্ঞেস করেছিলাম, তখন বলেছিল, আপনার বয়স কত? আমি বলেছিলাম আমার বয়স 23 বছর। তখন সে বলেছিল, আমি আপনার থেকে কয়েক বছরের ছোট। কথা বলতে বলতে একসময় আমাদের একে অপরকে খুব কাছ থেকে দেখার তীব্র ইচ্ছা জাগলো। আমরা তখন চিন্তা ভাবনা করে রেখেছিলাম যে সামনের বছর বসন্তের কোনো এক শেষ বিকেলে আমরা সামনাসামনি মুখোমুখি হব। আকাশ থাকবে খুব মেঘলা, যদি বৃষ্টি নেমে আসে তাহলে আরও ভালো হবে। তুলি বলেছিল, আমার হাতে সেদিন অন্য কিছু না থাকলেও 500 টাকার একটা নোট যেন থাকে, কারণ এই 500 টাকার মাধ্যমেই আমাদের পরিচয় হয়েছিল। তাই প্রমাণ হিসেবে যেন সেই 500 টাকা সাথে নিয়ে যায়। সব কিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু বসন্ত আসার আগেই তুলির নম্বর থেকে ফোন আসা বন্ধ হয়ে গেল। 2 দিন ফোন দিয়েও পাওয়া গেল না। শেষমেশ তুলির বাবা ফোন ধরে বলেছিল এই নম্বরে আর কখনো যেন ফোন না দেই। তুলির বিয়ে ঠিক হয়ে গেছে। কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিলাম এই কথা শোনার পর। তুলি কি কখনো পারবে আমাকে ছেড়ে অন্য কাউকে স্বামী হিসাবে মেনে নিতে? মনের বিরুদ্ধে গিয়ে হয়তো বিয়ে করে ফেলবে, কিন্তু সুখী কোনোদিনই হতে পারবে না। আমার কাছে তো তুলির মোবাইল নম্বর ছাড়া যোগাযোগ করার মতো আর কোনো ঠিকানা ছিল না। তাই কি করব বুঝে উঠতে পারছিলাম না। মনের জমানো কষ্টগুলো চেপে রাখতে না পেরে হলের রুমমেট তৌহিদকে বললাম, আমি এক মায়াবতীর প্রেমে পড়েছিলাম বন্ধু, এখন আবার তাকে হারাতেও চলেছি। আমাকে সব কিছু খুলে বলতো। সব কিছু শুনে কি করবি? সামনের সপ্তাহে তার বিয়ে। মেয়ে কি বিয়েতে রাজি? না। বাসার ঠিকানা দে তাহলে, তুলে নিয়ে আসবো। ঠিকানা জানি না। কোনো ছবি আছে মেয়ের? না। মেয়েকে দেখেছিলি কোনো সময়? হ্যাঁ, সব সময়ই দেখি। ঘুমালে স্বপ্নেও দুষ্টুমি করার জন্য চলে আসে। তারপর তৌহিদ ক্যানভাস নিয়ে বসে পড়ল। সে খুব ভালো একজন আর্টিস্ট। আমাকে বলল, মেয়েটির মুখের বর্ণনা বল, আমি আঁকার চেষ্টা করি। আমি বলেছিলাম, মেয়েটির 2টি চোখ আছে, 2 চোখের মাঝখান বরাবর একটু নিচে একটা নাক, তার নিচে আবার ঠোঁট, ঠোঁটের ভিতরে 2 চোয়াল বিশিষ্ট দাঁতও আছে। বন্ধু ছবি আঁকা ছেড়ে দিয়ে আমার দিকে হা করে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর আমাকে বলল, এই বর্ণনা দিয়ে তো তোর মায়াবতীকে আলাদা করা যাবে না, এগুলো তো সব মানুষেরই আছে।
তুই যে সকল অঙ্গগুলোর নাম বললি সেগুলো কেমন ছিল তার বর্ণনাগুলো আমাকে দে। চোখ থেকে শুরু করে প্রথমে চোখগুলো কি টানা টানা ছিল নাকি গোল গোল? কখনো গোল গোল আবার কখনো টানা টানা। এ কেমন কথা? এগুলো কি কখনো পরিবর্তন হয় নাকি? মেয়েটিকে প্রথম দেখেছিলি কোথায়? কল্পনাতে। বাস্তবে কোথায় দেখেছিলি? বাস্তবে এখনো দেখা হয়নি। বন্ধু এবার নিরাশ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, তুই যে পাগল হয়ে যাওয়ার পথে আছিস সেটা জানিস? শুনেছি প্রেমে পড়লে মানুষ পাগল হয়ে যায়। যদি সত্যিই তা হয় তাহলে বোধহয় আমি পাগলই হয়ে যাচ্ছি। একটা মেয়েকে কোনোদিন সামনে থেকে দেখিসনি। মেয়ে দেখতে কেমন, থাকে কোথায় সেগুলোও জানিস না, তাহলে প্রেমে পড়লি কি দেখে? তারপর বন্ধুকে সব কাহিনী খুলে বললাম। সব কিছু বলার পর বন্ধুকে বললাম, এখন আমার কি করা উচিত বলতো? সে সোজাসাপটা বলে দিল, ভুলে যা। মানুষের জীবনে তো কত স্মৃতিই থাকে, এটাও তোর জীবনের স্মৃতি হয়ে থাকবে। কিছুদিন পর দেখবি মেয়েটির কণ্ঠ আর তোর মনের মধ্যে থাকবে না। বন্ধুর কথা না শুনে আমি সবসময় তুলির নম্বরে কল দিতেই থাকতাম, যদি একটি বারের জন্য সেই কণ্ঠটা আবার শোনার সুযোগ হতো। আমার এই অবস্থা দেখে একদিন বন্ধু আমার হাত থেকে ফোনটা নিয়ে সেখান থেকে সিমটা বের করে তার চোখের সামনে ভেঙে ফেললো। এরপর আমার দিকে তাকিয়ে বলল, আর কোনোদিন ওই নম্বরে ফোন দিবি না। মেয়েটা যদি তোকে ভালোবাসতোই তাহলে একবার হলেও তোকে ফোন দিত। আজকাল তো মানুষের সাথে সারাদিন ঘোরাঘুরি করেও দিন শেষে তার কাছ থেকেই প্রতারিত হতে হয়। আর তুই একটা মেয়েকে না দেখেই তাকে বিশ্বাস করে নিজেকে শেষ করে দিচ্ছিস। যদি ভাগ্যে থাকে তাহলে একদিন তোর সাথে দেখা হবেই। এমনও হতে পারে যে তার বিয়ে ঠিক হয়ে গেছে, এখন তোকে এড়িয়ে চলতে চাচ্ছে। তুইও এড়িয়ে চলার চেষ্টা কর। সে হয়তো তোকে ভুলে নতুন জীবনে সুখী হতে চাচ্ছে। এমনও তো হতে পারে পরিবারের চাপে বিয়েটা সে করে নিতে বাধ্য হচ্ছে। এইসব আবেগের কথা বাদ দে তো। আমরা সবাই তো স্বপ্ন দেখতে ভালোবাসি, কিন্তু সব স্বপ্ন কি সত্যি হয়? এরপরেও মানুষ বাঁচতে শিখে, নতুন করে আবার স্বপ্ন দেখা শুরু করে। এরপর হলে থাকাকালীন তৌহিদের সামনে আর তুলির নম্বরে ফোন দিতাম না, কিন্তু প্রতিদিন একবার হলেও বাইরে গিয়ে নতুন সিম কিনে তুলির নম্বরে ফোন দিতাম। পকেটে সবসময় 500 টাকা রেখে দিতাম, যদি কোনো দিন দেখা হয়ে যায়। ভার্সিটি জীবন শেষ, বের হলাম। অনেক চেষ্টার পর মোটামুটি একটা চাকরি জোগাড় করেছি। তৌহিদও তার নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত। মাঝে মধ্যে ছুটি পেলেই দুজনে একসাথে আড্ডা দিতাম। এখন অবশ্য আগের মতো আড্ডা দেওয়া হয় না। তৌহিদ এখন বিয়ে করে নিয়েছে, সংসার জীবন তার খুব ভালোভাবেই চলছে। আমাকে মাঝে মধ্যে জিজ্ঞেস করতো, তুই কি বিয়ে শাদী কিছু করবি না? সময় হোক। তুই কি এখনও সেই মেয়ের জন্য বোকার মতো অপেক্ষা করে বসে আছিস? তখন আমার কোনো জবাব থাকতো না। নতুন কোনো কথা বলে সেই কথা চাপা দেওয়ার চেষ্টা করতাম। বাসা থেকে বিয়ের কথা বললেও এড়িয়ে চলার চেষ্টা করতাম। আমার এখনও মনে হয় তুলি আমার জন্য অপেক্ষা করে বসে আছে। আমাদের একদিন দেখা হবেই। আজ কি তাহলে সেই অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে? এই কি সেই মায়াবী কণ্ঠ? কণ্ঠটা শোনার জন্য কাছাকাছি গেলাম। তখন মেয়েটি দোকানদারকে বলছে, খয়েরি রঙের থ্রি পিসটা দেখান তো। মেয়েটির মুখ থেকে এই কথা শোনার পর আমি 100 ভাগ নিশ্চিত হয়ে গেলাম যে এই সেই কণ্ঠ। এখন আর কোনো সন্দেহ নেই। 5 বছরে একজন মানুষের চেহারা পরিবর্তন হতে পারে, কিন্তু কণ্ঠ পরিবর্তন হতে পারে না। আবার অন্য কারো কণ্ঠস্বর পরিবর্তন হয়ে হুবহু অন্যজনের কণ্ঠেও পরিণত হতে পারে না। সময় নষ্ট না করে পকেট থেকে 500 টাকার নোট বের করলাম। প্রথমে ভেবেছিলাম সামনে গিয়ে বলে দিই, আমি সেই মিহু। কিন্তু সামনে যেতে খুব ভয় লাগছে। যদি সে বিবাহিত হয় তাহলে তো সামনে যাওয়া ঠিক হবে না। আমাকে দেখলে হয়তো আরও কষ্ট পাবে, নিজেকে দোষী ভাবা শুরু করবে। দোকানের সামনে দাঁড়িয়ে থাকায় দোকানদার আমাকে জিজ্ঞেস করলো, আপনার কি লাগবে স্যার? আমি কোনো কথা বললাম না, চুপচাপ দাঁড়িয়ে রইলাম। কথা বললেই তুলি আমার কণ্ঠ চিনে ফেলবে, তাই দোকান থেকে বেরিয়ে গেলাম। কিছুক্ষণ পর তুলিও বেরিয়ে গেল দোকান থেকে। আমি তার পিছু পিছু হাঁটতে লাগলাম। তার বাসা পর্যন্ত পিছু পিছু গেলাম। আসার সময় বাসার ঠিকানা নিয়ে আসলাম। তুলি বাসায় ঢুকে পড়ার পর সাথে সাথে আমি তৌহিদকে ফোন দিয়ে বললাম, বন্ধু তাড়াতাড়ি আমার কাছে চলে আয়। সে আমাকে জবাব দিল, আমি ব্যবসার কাজে ব্যস্ত, পরে ফোন দিচ্ছি তোকে।
তোর ব্যবসা থেকে যদি আমার জীবন বেশি গুরুত্বপূর্ণ মনে করিস তাহলে চলে আয়। কি হয়েছে তোর? কাহিনী বল। আজকে তুলিকে খুঁজে পেয়েছি। আমার কথা শুনে সে বলল, তুই কি আবার পাগল হয়ে যাচ্ছিস? এসেই দেখ, আমার তো মনে হচ্ছে সুস্থ। তুলিকে তো তুই কোনোদিন দেখিসনি, তাহলে খুঁজে পেলি কেমনে? তার কণ্ঠ শুনেছি সামনাসামনি। হুম। আমার কথায় আগ্রহ প্রকাশ করে সে বলল, তুই কোথায় আছিস বল আমাকে। এখনই আসছি। ক্যানভাস নিয়ে আসছি। অনেক দিন ধরে ছবি আঁকা হয় না, আজকে আঁকবো মনের মাধুরী মিশিয়ে। আমি তার চোখ ছাড়া কিছুই দেখিনি। বোরকা পরা ছিল, মুখে ছিল হিজাব। তবে ওর বাসার ঠিকানা সংগ্রহ করেছি। তুই অপেক্ষা কর, আমি কাজটা শেষ করেই আসছি। কাজ পরে করা যাবে, তুই এখনই আয়। এতদিন অপেক্ষা করতে পারলি, এখন কিছু মুহূর্ত অপেক্ষা করতে পারবি না? আমি সোজাসুজি তার মুখের উপর বলে দিলাম, না পারবো না। কিছুক্ষণের মধ্যে না আসলে তোর সাথে আর কথা বলবো না। 15-20 মিনিটের মধ্যে তৌহিদ আমার সামনে উপস্থিত হলো। সে আসতেই আমি 15-20 মিনিটের মধ্যে তৌহিদ আমার সামনে উপস্থিত হলো। সে আসতেই আমি দুইটা আঙ্গুল তার হাতের সামনে এগিয়ে নিয়ে বললাম, যে কোনো একটা তোল। কোনটাতে কি? একটাতে তুলি বিবাহিত, আরেকটাতে অবিবাহিত। তুই এরকম বাচ্চাদের মতো আচরণ করছিস কেন? শুনেছি প্রেমে পড়লে মানুষ বাচ্চাদের মতো আচরণ করে, তাহলে আমি আবার তুলির প্রেমে পড়েছি। সে কথা না বাড়িয়ে আমার একটা আঙ্গুল ধরে বলল, এখন খুশি? আমি বিরক্তিকর দৃষ্টিতে তৌহিদের দিকে তাকিয়ে বললাম, তুলি কি তোকে বলছে সে বিবাহিত? আমি তো তাকে কখনো দেখিইনি। তাহলে বিবাহিত হওয়ার আঙ্গুল তুললি কেন? তোকে ডেকে এনেই আমি ভুল করেছি। তুই আমার সামনে থেকে চলে যা। আরে, রাগারাগি বাদ দে তো। তুলির সাথে কথা বলেছিস? না। এতদিন পর দেখা হলো, বলে দিলি না কেন? এখন যদি আবার হারিয়ে যায়, আমার জন্য সে এখনও অপেক্ষা করে আছে কিনা সেটাই তো জানি না। অনেক দিন তো কেটে গেল, এখন কি আর আমাকে মনে রেখেছে? শেষবার যখন তার মোবাইল নম্বরে ফোন করেছিলাম, তখন তো তার বাবা বলেছিলেন তুলির বিয়ে হয়ে যাবে কিছুদিনের মধ্যে। আগের কথা সব ভুলে যা। খুঁজে যেহেতু পেয়েছিস, এখন তো সত্যটা জানতেই পারবি। সত্যটা জানার জন্যই তো ডেকে এনেছি। আমাকে কি করতে হবে সেটা বল। এখন সকাল 11টা বাজে। বিকাল 4টার আগে তোর মুখ থেকে তুলির সম্পর্কে সব কিছু জানতে চাই। ঠিক আছে, চেষ্টা করে দেখি। তুই শুধু আমাকে তুলিকে চিনিয়ে দে। তোর সাথে দেখা হয়েছিল কোথায়? শপিং মলে। কেনাকাটা করছিল তখন। কি কি কিনেছে দেখেছিস? ভালো করে খেয়াল করিনি। সেটা জানা তো খুব জরুরি না? অবশ্যই জরুরি। শুধু কি নিজের জন্যই কেনাকাটা করেছে, নাকি সাথে বাচ্চা কাচ্চাদের জন্য কিছু কিনেছে? আমার তো মনে হলো নিজের জন্যই কিনেছে। তাহলে ধরে নিতে পারিস তুলির বিয়ে হয়নি। বিয়ে হলে এতদিনে বাচ্চা কাচ্চা হয়ে যেত। আর বাচ্চা কাচ্চা হলে কোনো মেয়ে শুধু নিজের জন্য কেনাকাটা করে না। তোর যুক্তিটা মানতে না পারলেও শুনে খুব ভালো লাগছে। না মানার কি আছে? আমার বউ যখন মার্কেটে যায় তখন তো পিচ্চির জন্য কিছু হলেও নিয়ে আসে। আর যখন তার মন মেজাজ বেশি ভালো থাকে তখন আমার জন্য শখ করে কিছু নিয়ে আসে। তৌহিদের কথা বলা শেষ না হতেই দেখলাম তুলি বাসা থেকে বের হচ্ছে। আমি তৌহিদকে থামিয়ে বললাম, ওই যে বাসা থেকে বের হচ্ছে, ওই মেয়েটাই তুলি। কিন্তু তার পরনে এটা কিসের ইউনিফর্ম? তৌহিদ তুলির দিকে তাকিয়ে বলল, দেখে তো মনে হচ্ছে কোনো স্কুলের শিক্ষকদের হবে। আমারও তাই মনে হচ্ছে। তুই তো শিওর যে এই মেয়েটাই তুলি? আমি তৌহিদকে বললাম, হুম, চেহারা না দেখলেও কোনো সন্দেহ ছাড়াই বলতে পারি এই মেয়েটাই তুলি। তাহলে কি আমি এখন পিছু পিছু যাব? হ্যাঁ, ভালোভাবে সব খবর নিবি। তুইও চল আমার সাথে। আমাকে তো পরে আবার বিশ্বাস করবি না। আজকের জন্য করব। কোনো ভুল তথ্য নিয়ে আসবি না। এরপর তৌহিদকে ধাক্কা দিয়ে বললাম, দ্রুত যা, তুলি তো চলে যাচ্ছে। এরপর তৌহিদ তুলির পিছনে যেতে লাগলো। আমি পিছন থেকে জোরে চিৎকার দিয়ে বললাম, খবর পাওয়া মাত্রই আমাকে ফোন দিবি। বিকাল 3:30টার মতো বাজে। আমি বাসার নিচে মফিজের চায়ের দোকানে বসে চা খাচ্ছি। চা পেটে যাচ্ছে না, তবুও জোর করে গিলে চলেছি।
মফিজকে বললাম, কী চা বানিয়েছে সেটা, এত তিতা কেন? মফিজ বলল, চায়ের কাপটা আমার কাছে দেন ভাইজান, একটু চিনি মিশাইয়া দিই। চিনি দিয়ে মুখে রুচি ফিরানো যাবে না রে মফিজ, মনের মধ্যে কোনো রুচি নাই। ঠিক কইছুন ভাইজান, মনে শান্তি না থাকলে কিচ্ছু ভালো লাগে না, মনের রুচি আসল রুচি। মফিজের সাথে কথা বলার সময় হঠাৎ ফোন বেজে উঠলে হাতে নিয়ে দেখি তৌহিদের ফোন। ফোন ধরেই জিজ্ঞেস করলাম, খবর কি? সে আমার কথার জবাব না দিয়ে বলল, তুই কোথায় আছিস? আমি তো মফিজের চায়ের দোকানে। তাহলে সেখানেই বসে থাক, আমি বাসা থেকে বাইকটা নিয়ে তোর কাছে এখনই আসছি। তুলির কি বিয়ে হয়ে গেছে? এবারও আমার কথার জবাব না দিয়ে ফোন কেটে দিল। কি এক অদ্ভুত অনুভূতি কাজ করছে বুকের ভিতরে বুঝতে পারছি না। হার্টবিট খুব দ্রুত বেড়ে যাচ্ছে। কোনো পরীক্ষার ফলাফল শোনার আগেও এমন অনুভূতি কাজ করেনি। মফিজকে বললাম, আমাকে এক কাপ ঠান্ডা চা দে, শরীরটা একটু ঠান্ডা করি। মফিজ কোনো কথা না বলে তার পাশে থাকা কলসি থেকে ঠান্ডা পানি দিয়ে এক কাপ চা বানিয়ে আমাকে দিল। কিছুক্ষণ পর বাইক নিয়ে তৌহিদ আসলো। এসেই বলল, মফিজ, কড়া করে এক কাপ চা বানাতো, আজকাল রাস্তাঘাটের যে অবস্থা, বাইক নিয়েও আসা যায় না। আমি আবারও বললাম, খবর কি? অস্থির হচ্ছিস কেন? সব খবর এনেছি, চা খেতে খেতে বলছি। অস্থির হবার কোনো কারণ নেই। এরপর তৌহিদ চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল, তোর জন্য আজকে অনেকগুলো মিথ্যা কথা বলেছি। এখন বল, এই মিথ্যা বলার জন্য যে পাপ হয়েছে সেগুলোর অংশীদার কি তুই হবি? যা, হলাম অংশীদার। এবার তো বল। আমার কথা বলা শেষ হলে স্থির হয়ে বসে থাকতে হবে, কোনো নড়াচড়া করা যাবে না, আবেগী হওয়া যাবে না। ঠিক আছে রাজি। তুই যে মেয়েটির কথা বলেছিলি তার নাম সত্যিই তুলি, এটা তো আমি জানি, তবুও শিওর হয়ে নিলাম। আমি তো তোর মতো এত বোকা না যে না দেখেই কাউকে বিশ্বাস করে ফেলবো। কি কি জানতে পারলি সেগুলো বল। প্রথমত, তুলি পাশের এলাকার একটা বিদ্যালয়ে শিক্ষকতা করে। স্কুলে ক্লাস 5 পর্যন্ত আছে। তুলি সেখানে ইংরেজি পাঠদান করায়। আমি তার স্কুলে গিয়েছিলাম। একটা ছাত্রকে তুলিকে দেখিয়ে জিজ্ঞেস করলাম, তোমাদের এই ম্যাডামের নাম কি? সে বলল, তুলি ম্যাম। আমি তারপর জিজ্ঞেস করলাম, কি পড়ায়? সে বলল, ইংরেজি। তারপর চলে গেলাম প্রধান শিক্ষকের রুমে। সেখানে গিয়ে বললাম, আমার ছেলের জন্য ভালো একজন ইংরেজি ম্যাম দরকার, যে বাসায় গিয়ে পড়াতে পারবে। আমি বললাম, তোর ছেলের তো মাত্র 1 বছর, সে তো বাবা মাকেই ভালোভাবে ডাকতে পারে না। আরে মিথ্যে বলেছি, তুলির মোবাইল নম্বর নেওয়ার জন্য এই কথা বলেছিলাম। তারপর স্যারকে বললাম, ম্যামের মোবাইল নাম্বারটা একটু দিন তো, কথা বলে দেখি। উনি বললেন, ম্যাম তো এখানেই আসবে ক্লাস শেষ করে, তখন সামনাসামনি কথা বলে নেবেন। মনে হয় সে রাজি হবে না। আমি বললাম, রাজি হবে না কেন? উনি কি সংসার নিয়ে খুব ব্যস্ত? তারপর উনি কি জবাব দিলেন জানিস? আমি ভয়ে ভয়ে না সূচক মাথা নাড়ালাম। তখন তৌহিদ বলল, স্যার বললেন, তুলির তো বিয়েই হয়নি, সে এই প্রতিষ্ঠানে 5 বছর ধরে শিক্ষকতা করছে। আমি তখন তৌহিদকে বললাম, কেন বিয়ে করেনি? জিজ্ঞেস করিসনি? না। তারপর সোজাসুজি তুলির সাথে কথা বললাম। কি কথা হলো? বিশেষভাবে অনুরোধ করলাম, আমার ছেলেকে পড়াতেই হবে। অনেক জোরাজুরির পর রাজি হলো। তারপর মোবাইল নম্বর নিয়ে চলে এসেছি। আর তোকে বিকাল 4টায় তুলির সাথে দেখা করতে হবে। তুলি তোর জন্য স্কুলে অপেক্ষা করছে। আমি বসা থেকে উঠে দাঁড়িয়ে বললাম, আমার কথা বলেছিলি? না, আমি বলেছি বিকাল 4টায় আমি আমার ছেলেকে নিয়ে আসব, আপনাকে ফোন দিবে এসে। আমি মোবাইলের দিকে তাকিয়ে দেখলাম 3টা 55 বাজে। এরপর তৌহিদের কাছ থেকে তুলির নম্বর নিয়ে বললাম, তোর বাইকের চাবি দে। সে আমার হাতে চাবি না দিয়ে বলল, দৌড় দিয়ে যা, তাহলে ভালো ফিল পাবি। তৌহিদের কাছ থেকে জোরাজোরি করে চাবি নিয়ে বাইকে উঠে পড়লাম। পিছন থেকে তৌহিদ বলছে, এই আমাকে নিয়ে যা। আমি যাব কিভাবে? আমি বললাম, তুই বসে বসে চা খা। তবুও সে জোরাজুরি করে বাইকের পিছনে বসে পড়ল। রাস্তায় বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। আমি ভাবতে লাগলাম, বৃষ্টি তার কথা রেখেছে,
তুলিও তাহলে নিশ্চয়ই রেখেছে। তুলির স্কুলের সামনে গিয়ে বাইক থেকে নেমে দেখি তুলি স্কুলের সামনে ছাতা হাতে দাঁড়িয়ে আছে। বৃষ্টি প্রবল বেগে পড়ছে। আমি একদম ভিজে গেছি। এখন ভাবছি সোজাসুজি কথা বলবো নাকি ফোনের মাধ্যমে, বুঝতে পারছি না। আগে পকেট থেকে একটা 500 টাকার নোট বের করলাম। তারপর তুলির নম্বরে ফোন করলাম। সে রাস্তার ওই পাশে আর আমি এই পাশে। তৌহিদ আমার থেকে দূরে সরে গেছে। সে একটা বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে আছে, যেন না ভিজে। দেখলাম তুলি ফোনটা হাত থেকে কানে নিয়েছে। ফোন ধরে বলল, কে বলছেন? আমি কিভাবে শুরু করব বুঝতে পারছি না। কিছুক্ষণ চুপ থাকার পর বললাম, আমি মিহু। তোমার জন্য 500 টাকা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। তোমার স্কুলের সামনে তাকাও। দেখলাম তুলির হাত কাঁপছে। সে এদিক ওদিক তাকাতাকি করছে। আমি বললাম, তোমার সোজাসুজি রাস্তার ওই পাশে তাকাও। দেখো সাদা শার্ট পরে একটা ছেলে 500 টাকা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তুলি এবার ছাতা সরিয়ে আমার দিকে তাকালো। তুলির চোখ দিয়ে তখন টপ টপ করে পানি পড়ছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি সে কাঁদছে। বৃষ্টির পানি থেকে তুলি তার চোখের পানিকে আলাদা করতে পারেনি। তুলির কান্না দেখে আমার চোখেও পানি চলে আসলো, কিন্তু আমার চোখের পানি দেখা যাচ্ছে না। আমি আস্তে আস্তে ছুটে চলেছি তুলির দিকে, কিন্তু তুলি হাঁটতে পারছে না। সে কাঁদতে কাঁদতে একদম বসে পড়েছে। আমি তার সামনে গিয়ে হাত বাড়িয়ে তাকে উঠতে সাহায্য করলাম। সে উঠে দাঁড়িয়েছে, কিন্তু কোনো কথা বলছে না। আমি বললাম, কেন হারিয়ে গিয়েছিলে? সে বলল, আমি হারাইনি, তুমি হারিয়ে গিয়েছিলে। তোমার মোবাইল নম্বরে কত ফোন দিয়েছি তুমি ধরোনি। আমার ওই সিমটা আমার বন্ধু ভেঙে ফেলেছিল। আমি তো তোমার নম্বরে এখনও ফোন দিই। তোমার বাবা বলেছিল তোমার বিয়ে হয়ে যাবে, কিন্তু আমার বিশ্বাস হয়নি। বিয়ে হয়ে যেত, সব কিছু ঠিকঠাক হয়ে গিয়েছিল। তোমার কথা বাসায় বলেছিলাম, কিন্তু কেউ মানেনি। তুমি তখন কিছুই করতে না, তাই কেউ তোমার কথা মেনে নেয়নি। তারপর বিয়ে ঠিক করলো এক চাকরিজীবীর সাথে। পরিবারের সবার পছন্দ তাকে, কিন্তু আমি তো তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। তারপর আমার ফোন নিয়ে নেয় বাবা। তখন কি করব বুঝতে পারছিলাম না। 2বার ফ্যানের সাথে দড়ি ঝুলিয়েছিলাম, কিন্তু নিজেকে শেষ করে দিতে পারিনি। তোমাকে না দেখে যে আমি মরেও শান্তি পেতাম না। তারপর বিয়ের আগের রাতে বাসা থেকে পালিয়ে আসি। কোথায় যাব বুঝতে পারছিলাম না। একটা দোকানে গিয়ে তোমার নম্বরে ফোন দিয়ে দেখি ঢুকছে না। মাথায় আকাশ ভেঙে পড়লো তখন। তারপর এক ফ্রেন্ডের বাসায় ছিলাম কিছুদিন। তারপর এই স্কুলে শিক্ষকতা শুরু করি। প্রতি রাতেই তোমার নম্বরে ফোন দিই এখনও। কখনো আশাহত হইনি, জানতাম তুমি আসবে। তারপর তুমি এতগুলো দিন কিভাবে কাটালে? তোমাকে ভালোবেসেই এতগুলো দিন কাটিয়ে দিয়েছি। আমাদের কথার মাঝে তৌহিদ এসে বলল, এবার কান্নাকাটি থামা। আমি বললাম, কে কাঁদছে? কে আবার? তোরা দুজনেই। আমি সব কিছু মোবাইলে ভিডিও করে রেখেছি, প্রমাণসহ দেখিয়ে দিতে পারবো। তুলি তৌহিদের দিকে তাকিয়ে বলল, আপনি তো আজকে স্কুলে এসে আমার মোবাইল নম্বর নিয়েছিলেন। এই তাহলে আপনার বাচ্চা? জি, এই সেই বাচ্চা। পছন্দ হয়নি? পছন্দ তো অনেক আগেই করে রেখেছিলাম, এখন আবার খুঁজে পেয়েছি। আর হারাতে দেব না। প্রয়োজনে জোর করে বেঁধে রাখব। সমাপ্ত। মিহুর মায়াবী তুলি। কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ।